ওকে, বাট ক্লাস শুরু করার আগে আই হ্যাভ অ্যান অফার ফর ইউ। সেটা হচ্ছে যে আপনাদের মোটামুটি সবকিছুরই অল্টারনেটিভ নেওয়া হয়ে গেছে, ইফ আই এম নট রং। অল্টারনেটিভ বলতে মিড টার্ম মিস করেছে যারা, তাদের ভাইবা নেওয়া হয়েছে এবং খুব সম্ভবত একজন বা দুজন অ্যাপিয়ার করেছিল। আর হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট যেটা সিমুলেশন ছিল, সিমুলেশনে আমাকে একজন বা দুইজন খুব সম্ভবত মেইল করেছিলেন, অ্যান্ড দে হ্যাড দেয়ার ভ্যালিড রিজনস, ফ্যামিলি ইস্যুস অ্যান্ড এভরিথিং। তো সেটাও হচ্ছে আপনাদের ভাইভা নেওয়া হবে, ঠিক আছে? আর হচ্ছে ভাইভার টপিক হচ্ছে হবে আপনাদের লাস্ট এক্সামে যে টপিকটা থাকবে সেটা, প্লাস হচ্ছে চায়না ইন সাউথ এশিয়া। আমি টপিকগুলো গুগল ক্লাসরুমে বা আপনাদের সিআরকে ইনফর্ম করে দিব। 10 মার্কসের ভাইভা হবে। এবং তারপর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে অনেকে আমাকে বলেছেন যে CT4 নেয়ার জন্য, ঠিক আছে? সো CT4 আমি কোনো এক্সাম প্যাটার্নে কিছু নিব না, বাট হোয়াট আই ক্যান ডু রাইট নাও, যেহেতু আমাদের আসলে খুব বেশি ক্লাস নেই, আজকের ক্লাসের পর আপনাদের তো নেক্সট 7 তারিখে এক্সাম, তারপরে আমাদের মনে হয় একটা থার্সডে জাস্ট লাস্ট ক্লাস থাকে ফর দ্য রিভিউ ক্লাস। সো হোয়াট আই ক্যান অফার উইথ লাইক ফান অ্যান্ড ইজি এক্সারসাইজ, এটা একটু সবাই শুনেন, পরে আবার বললেন না ম্যাডাম আমি জানতাম না, আমি বুঝিনি। সেটা হচ্ছে যে you have to do a poster presentation and you have to make a poster which will be a group exercise. আহ, সেখানে হচ্ছে আপনাকে যে জিনিসটা পোস্টার প্রেজেন্টেশনটা হবে, ইউ আর গোয়িং টু রিভিউ দ্য কোর্স। সো ইউ হ্যাভ টু মেনশন পোস্টারের ভেতর that what were the contents that you read in this course, what were the things that you liked, কোন টপিকটা ভালো লেগেছে, কেন, আহ, কোন অ্যাক্টিভিটিটা আপনার মনে হয়েছে ইট ওয়াজ ইন্টারেস্টিং, অ্যান্ড what were your like what were the contents or what were the issues that could be covered within the syllabus, যেটা হয়তো সাউথ এশিয়া রিলেটেড আপনার হয়তো মনে হয়েছে যে অ্যাড করলে কোর্সটা আরো এনরিচড হতো, ঠিক আছে? So it will be a poster presentation, um, group poster presentation, and you can form the group অথবা আমিও গ্রুপ করে দিতে পারি, ইটস আপ টু ইউ, বাট এটা হবে লাস্ট ক্লাসে। সো দিস ইজ মাই প্রপোজাল, ইফ ইউ থিঙ্ক ইউ ওয়ান্ট টু ডু ইট, you can say okay, and if you think you do not want to do it, that's also fine. So it's up to you, এটা আমি সম্পূর্ণ আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। um, so let me know what do you think about this. আপনারা কি শুনতে পেরেছেন? ম্যাম জি ম্যাম। ম্যাম আমাদের কি 4টা সিটি হলেও বেস্ট 2 কাউন্ট করা হবে? না, as far as আপনাদেরকে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে? as far as I know আপনারাই বলেছেন এটা, ঠিক আছে? যে আহ, আপনাদেরকে বলেছে নেক্সট সেমিস্টার থেকে 3টা সিটি হবে এবং বেস 2 কাউন্ট করা হবে। এবং অনেকে আমাকে সেটাও বলেছে তারা আগে জানতো না এটা, সো 4টা সিটি হবে দেখে তারা ডেলিবারেটলি 2টা সিটি মিস করেছে। যদিও এটা হওয়া উচিত না, দিস ইজ এ ভেরি রং প্র্যাকটিস, বাট if anyone wants to improve their grade এবং কেউ যদি মিস করে থাকে, then this is an opportunity. বাট আপনারা যদি মনে করেন আপনাদের জন্য অনেক প্রেশার হয়ে যাবে লাস্ট ক্লাসে, then that's also fine by me. ম্যাম টাস্কটা কি ম্যাম পোস্টার প্রেজেন্টেশন না হয়ে ম্যাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা পসিবল ম্যাম?
এখন ধরেন আমি আপনাকে একটা অপরচুনিটি দিচ্ছি, এখন আপনি সেটার মধ্যেও দুনিয়ার মানে আমি কিন্তু বলেছিলাম যে আমি আর সিটি নিব না, ঠিক আছে? এবং সিটি আপনারা মিস কেন করেন আমি জানি না, 3-4টা নেওয়ার পরেও যদি মিস করে এসে রিকোয়েস্ট করেন, দিস ইজ ভেরি আনফেয়ার। তারপর আমি যে অপরচুনিটি দিচ্ছি, ইউ ক্যান টেক ইট অর ইউ কান্ট, আই মিন ইটস ইয়োর অপিনিয়ন, বাট এখানে কোনো এডিশন আসবে না। ম্যাম গ্রুপটা কজনের গ্রুপ হবে? 4 থেকে 5 জন, 4 জন হলে বেস্ট হয় আমার জন্য। ওকে, I'm assuming you are not interested to do the poster presentation, but still আমাকে আপনারা একটু আগে জানিয়েন যদি আপনারা দিতে না চান। সেক্ষেত্রে if you agree that you do not want to appear like any activity for City4, that's also fine by me. That's actually good for me, but I wanted to do this just because you are my student, এবং definitely আমি আপনাদের খারাপ চাই না। কিন্তু আপনাদের যদি মনে হয় এটা অনেক স্ট্রেসফুল হয়ে যাবে, দেন ইটস ওকে অ্যাজ ওয়েল। সেক্ষেত্রে আমাদের 3টা ক্লাস টেস্টই আমরা থাকবে, এভাবে কন্টিনিউ হবে। এবং আহ, যারা মিস করেছে, আই এম সরি, বাট ইটস নট, ইউ শুড নট মিস লাইক 2 ক্লাস টেস্ট, যে আপনারা যেখানে জানেন যে 4টা থেকে আপনাদের 3টা কাউন্ট হবে, ঠিক আছে? এবং অনেকে ইচ্ছা করে বলা উচিত না, অনেকে হয়তো ক্লাস টেস্ট নিয়ে এত সিরিয়াস থাকে না বা ভালোও দেয় না খুব একটা, আই ডোন্ট নো ওয়াই, বাট আমাদেরকে যে ইনস্ট্রাকশনটা বলা হয়েছিল সিটি নিয়ে, ক্লাস টেস্ট আসলে 20 থেকে 30 মিনিটের বেশি হওয়ার কথা না। এবং আহ, আরেকটা হচ্ছে আমি একটা রিটেন নিয়েছি, কারণ মিড টার্মের জন্য আপনাদের একটা রিটেন এক্সাম দেওয়াটা ইম্পর্টেন্ট, সেটার সেটার হিসেবে। বাট ইটস ওকে। বাট আপনারা যারা মিড মিস করেছেন তাদেরটা শেষ, যাদের অ্যাসাইনমেন্টের মিস হয়েছে আমার মনে হয় খুব বেশি না, 2 জন হবে ম্যাক্সিমাম। তো you can appear in a viva on 7th, ঠিক আছে? আপনাদের ওই পরীক্ষাটা শেষ হওয়ার পর ইন মাই রুম। দিস ইজ অলসো লাইক ভলান্টারি, যে ভলান্টারি বলতে আপনি যদি মনে করেন, বাট যেটা আপনি মিস করেছেন 10 মার্কসের অ্যাসাইনমেন্ট, ডেফিনেটলি এটা একটা অল্টারনেটিভ আমার কাছে মনে হয় যে দেওয়া উচিত, যেহেতু যে 2জন বলেছে দে হ্যাড দেয়ার লাইক ভেরি সিগনিফিক্যান্ট রিজনস। And for the exam on 7th, that will be like basic written exam, 1 hour এর সিলেবাস পোস্ট করা আছে গুগল ক্লাসরুমে, প্লিজ চেক করে নিন, ঠিক আছে? ওকে, I think we can start the class right now, but আকাশ, শাহেদ, আহ, অন্য যারা আছেন আপনাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভস, প্লিজ যদি মনে হয় যে আপনাদের ক্লাসে আসলে এটা তো একটা কনসেনসাসে আসা খুব ডিফিকাল্ট, বাট স্টিল যদি মনে হয় আপনারা পোস্টার প্রেজেন্টেশনে ইন্টারেস্টেড, লেট মি নো। বাট আই এম অ্যাজিউমিং ইউ আর নট, বিকজ আমি কোনো পজিটিভ রেসপন্স পাচ্ছি না। ওকে, ম্যাম কোনো ভাইবা নেওয়া যায় কি পোস্টারের বদলে? এখন আমি যদি ভাইভা নেই, মানে পোস্টার প্রেজেন্টেশন ইজ ভেরি ইজি, এটা আপনার কোর্স রিভিউ, ঠিক আছে? আর ভাইভা নিলে ইট উইল বি ডিফিকাল্ট। এখন আমার কিন্তু সিটি নেয়ারই কথা না, আর 3টা সিটি নেয়ার কথা। এখন তাও যদি আপনারা কন্টিনিউয়াসলি আপনাদের মতো অপশন জেনারেট করতে থাকেন, ইট উইল বি ডিফিকাল্ট। ওকে, বাট দিস ইজ মাই প্রপোজাল, লাইক দ্য পোস্টার প্রেজেন্টেশন। ওকে ওকে, এখন আসেন যে চায়না ইন সাউথ এশিয়া, এবং এটা আসলে ডেফিনেটলি চায়না সাউথ এশিয়ার ডিরেক্ট জিওগ্রাফিক্যাল কোনো কান্ট্রি না। But why this is very important, because we have been talking about
India's hegemonic role in this region, and how, like, we talked about like individual countries, even we talked about Myanmar as well. Though Myanmar is not directly South Asian country, but it is linked to Indian subcontinent and India in Bangladesh as well. But সেখানে বলা হচ্ছে যে চায়না এখানে আসলে why it's that much significant. Definitely the answer is it is challenging traditional ডমিনেন্স অফ ইন্ডিয়া, এবং এখানে চায়না, ইন্ডিয়া এবং ইউএস সবকিছু মিলে একটা খুব ইন্টেন্সিফাইং স্ট্র্যাটেজিক কম্পিটিশন তৈরি হচ্ছে বা তৈরি হয়েছে। এবং এই যে চায়নার যে আপনার সফট পাওয়ার যেটাকে আমরা বলছি, এবং এটাকে আসলে সফট কতটুকু বলা সম্ভব ইন ইন রিসেন্ট ইয়ার্স অ্যান্ড ইন ফিউচার, যে টাইমলাইন আমরা পাবো সেই কনটেক্সটে, সেটা হচ্ছে যে এটা কি আসলেই শুধুমাত্র ডিপ্লোম্যাসি বা শুধুমাত্র সফট বা ইনফর্মাল ডিপ্লোম্যাসি কিনা, বা এখানে অন্যান্য কি কি ইমপ্লিকেশনস আছে, ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট দিস ইস্যুস। বাট ওয়াই সাউথ এশিয়া ইজ সো ইম্পর্টেন্ট টু চায়না, এবং আই এম নট শিওর চায়না অ্যাফেয়ার্স বা এই ধরনের কোনো কোর্স হয়তো আমাদের ডিপার্টমেন্টে নেই এখন পর্যন্ত, মাস্টার্সেও নেই। বাট স্টিল চায়না অ্যাফেয়ার্স বা চাইনিজ ফরেন পলিসি যদি আপনারা ফরেন অ্যাফেয়ার্স ফরেন পলিসি কোর্সে পড়ে থাকেন, ইউ নো লাইক হাউ দিস কান্ট্রি ইজ। এবং শুধুমাত্র সাউথ এশিয়া না, ইউ ক্যান map the significance of Chinese strategic influence in Middle East, in South Asia, East Asia, তো definitely um, in like কোরিয়ান পেনিনসুলা থেকে শুরু করে হচ্ছে আপনার ল্যাটিন আমেরিকা, সবখানেই আপনি দেখবেন যে হিউজ ইনভেস্টমেন্ট এবং সবকিছু মিলে হচ্ছে চায়নার যে মানে সিগনিফিকেন্স ইন গ্লোবাল অ্যাফেয়ার্স, চায়না ইন আর্কটিক। সো এটা আসলে সাউথ এশিয়াতে চায়না কেন, মানে সাউথ এশিয়া চায়নার জন্য কেন ইম্পর্টেন্ট, এই প্রশ্ন আসলে আমার কাছে মনে হয় খুব একটা সিগনিফিকেন্স আর ক্যারি এখন এই কনটেক্সটে করে না। বাট স্টিল ইফ ইউ ওয়ান্ট টু নো লাইক আসলে কেন চায়না এই রিজিয়নে নিজের প্রভাব বিস্তার করতে চাচ্ছে, ইজ ইট অনলি ফর ইন্ডিয়া অর ডু দে হ্যাভ এনি আদার ইন্টারেস্ট অ্যাজ ওয়েল? সেখানে বলা হচ্ছে যে ডেফিনেটলি দে হ্যাভ দেয়ার ওন। অজয় চিব্বারের যে আর্টিকেলগুলো আপনাদের গুগল ক্লাসরুমে পোস্ট করা আছে সেখানে আপনারা দেখবেন যে হচ্ছে এনার্জি সিকিউরিটি, যে আপনারা জানেন যে চাইনিজ ডিপ্লোম্যাসির অন্যতম একটা অংশ হচ্ছে এনার্জি কনজামশনকে কিভাবে আরো লোয়ার কস্টলি, মানে চিপ লেস এক্সপেন্সিভ করা যায়, সেটাকে নিয়ে একটা তাদের অন্যতম একটা কনসার্ন। এবং আপনারা দেখেছেন সিপ্যাকের মাধ্যমে কিভাবে আরাবিয়ান সি যে রুটটা আছে ওটাতে কিভাবে আপনার সময় এবং কমে আসবে। শ্রীলঙ্কাতে আমরা দেখেছি, শ্রীলঙ্কার ক্ষেত্রেও হচ্ছে আপনার কানেক্টিভিটির মাধ্যমে সময় এবং দূরত্ব কমে আসবে। সো দিজ আর দ্য থিংস লাইক দ্য কানেক্টিভিটি এবং হাউ টু রেডিউস ডিপেন্ডেন্সি অন লাইক দিস মাচ টাইম। তো এই যে স্ট্রেট অফ মালাক্কা বা যেগুলোর কথা আমরা বলছি, যে যেহেতু মিডল ইস্ট এবং আফ্রিকান রিজিয়নের কান্ট্রিগুলোর উপর চায়না হেভিলি ডিপেন্ডেন্ট এনার্জি রুটের জন্য, ট্রান্সপোর্টেশনের জন্য স্ট্রেট অফ মালাক্কার কথা বারবার বলা হচ্ছে। তো সেখানে চায়না ডেফিনেটলি অল্টারনেটিভ ট্রেড এবং এনার্জি করিডর তৈরি করতে চায়। ইন্ডিয়ান ওশেনে তাদের এক্সেসটা এনশিওর করতে চায়, যে তা ওখানে পোর্ট তৈরি করে যেন তারা নিজেদের প্রেজেন্স ধরে রাখতে পারে। এবং আরেকটা হচ্ছে যে পাকিস্তান এবং মিয়ানমারে আপনারা তো দেখেছেন যে ল্যান্ড রুট কানেক্টেড হচ্ছে, তো সেখানে আমরা সিপ্যাকের কথা বলেছি। মিয়ানমারও হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ে যে প্রজেক্টগুলো চাইনিজ ডিরেক্টলি তাদের দেশের সাথে ইন্টারকানেক্টেড করে, সেগুলোতে বলা হচ্ছে যে ডেফিনেটলি এটা তাদের জন্য অনেক বড় ইনভেস্টমেন্ট, বাইল্যাটারাল অ্যাট দ্য সেম টাইম মাল্টিল্যাটারাল। এবং আরেকটা হচ্ছে যেটা বললাম যে ইন্ডিয়ান ওশানের যে এক্সেসটা, এবং সেখানে এই যে ম্যারিটাইম রুট যে কানেক্ট হচ্ছে ইস্ট এশিয়ার সাথে আফ্রিকা, মিডল ইস্ট, ইউরোপ, এটা ডেফিনেটলি বলা হচ্ছে যে তাদের সময় এবং কস্ট, ঠিক আছে, এগুলো সবকিছু মিলে তারা একটা খুব ইন্টারকানেক্টেড একটা হোল রিজিয়ন লাইক
এতগুলো 3-4টা রিজিয়ন যখন একসাথে কানেক্টেড হচ্ছে, ডেফিনেটলি ইট উইল বি সিগনিফিক্যান্ট ফর দেম, এবং সেই দেশগুলোর সাথেও এটা এক ধরনের লেভারেজ প্লে করতে হেল্প করে, লাইক হাউ ইউ আর গোয়িং টু ব্যালেন্স ইয়ার ডিপ্লোমেসি, রাইট? এবং ডেফিনেটলি দিস কোয়েশ্চেন লাইক ব্যালেন্সিং ইন্ডিয়া, এখন প্রশ্ন হচ্ছে চায়নার আসলে ইন্ডিয়াকে ব্যালেন্স করাটা, মানে ইন্ডিয়া কতটুকু কাউন্টার করতে পারছে, সেই প্রশ্ন হয়তো আমি একটু পরে আপনাদেরকে করব। বাট ডেফিনেটলি চায়না এবং ইন্ডিয়ার যে ট্রেড ব্যালেন্স, এটা কখনোই significantly কখনো it was not very much well balanced or well proportioned. China was always ahead of India, but still এই রিজিয়নে, বিশেষ করে ইন্ডিয়ান ওশেনে এক্সেসের ক্ষেত্রে এবং এই যে পোর্ট বিল্ড আপ, এই ধরনের ইস্যুগুলোতে ইন্ডিয়া ল্যাক্স the capacity as China has, like infrastructural যে ক্যাপাসিটির কথা আমরা বলছি। অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। আপনারা ক্লাসরুমে জুমে ঢুকে জাস্ট অ্যাটেন্ডেন্সটা চ্যাটের মধ্যে দিয়ে রাখেন, দিস ইজ সো উইয়ার্ড। অ্যাটেন্ডেন্সটা এখন নিচ্ছে না। যদি যখন অ্যাটেন্ডেন্স নিব তখন যদি সমস্যা হয়, তখন হচ্ছে চ্যাটে মেসেজ করেন অথবা আপনাদের কোনো ফ্রেন্ডকে বললেন, ঠিক আছে? ওকে। তো তারপর বলা হচ্ছে যে চায়নার এখানে আরেকটা ডেফিনেটলি সিগনিফিক্যান্ট ফ্যাক্টর হচ্ছে ইন্ডিয়া এবং ইউএস অ্যালায়েন্স, এবং সেখানে হচ্ছে যে ইন্ডিয়ার সাথে জাপান এবং আমেরিকার যে একটা সিকিউরিটি অ্যালায়েন্স বলেন বা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং টু কাউন্টার চায়না ইন দ্য ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা যেগুলো বারবার আমাদের আসছে, তো সেখানে হচ্ছে আপনার চায়না ডেফিনেটলি চায় ইন্ডিয়ান নেইবারদের মধ্যে একটা ইনফ্লুয়েন্স তৈরি করতে তার নিজের, and how to limit the regional dominance of India. And it's not like aggressively countering India's dominance or aggressively countering India's policy, but maintaining a relationship with the neighboring countries of South Asia or neighboring countries of India in a way where they become very significant actor where the neighbors cannot avoid, right? এবং সেখানে এমন জিনিসগুলো অফার করা যেটা হয়তো ইন্ডিয়ার পক্ষে অফার করা সম্ভব না। সো দিস ইজ লাইক হাউ দে আর ব্যালেন্সিং ইন্ডিয়া। অ্যাট দ্য সেম টাইম তাদের নিজেদের কি কি ইন্টারেস্ট বা নিজের কান্ট্রির কি ইন্টারেস্ট চায়নার, সেটা আমরা বলছি যে ম্যারিটাইম সিল্ক রোড, স্ট্রিং অফ পার্লস, মোটামুটি পোর্টগুলোকে একসাথে কানেক্টেড করা। অ্যাট দ্য সেম টাইম চায়নার যে আপনার ওয়েস্টার্ন প্রভিন্স যেটা জিনজিয়াং, ঠিক আছে, যেটাকে বলা হয় যে অন্যান্য অনেক প্রভিন্সের থেকে অনেকটাই হচ্ছে আপনার লিস্ট ডেভেলপড বা লেস ডেভেলপড, সেগুলোর জন্য বলা হচ্ছে এই বিআরআই ইনিশিয়েটিভ হচ্ছে যখন জিনজিয়াং প্রভিন্সের সাথে পাকিস্তান কানেক্টেড হবে বা এই পাশে মিয়ানমারের সাথে অন্যান্য অংশগুলো কানেক্টেড হবে, তখন বলা হচ্ছে যে যেটা আমরা আগেও পড়েছি কানেক্টিভিটি প্রজেক্টে, তার একটা ডেভেলপমেন্টের ইন্টারনাল প্লাস এক্সটার্নাল একটা সিগনিফিকেন্স হিসেবে কাউন্ট করছে, যে ওই দেশগুলোর সাথে সম্পর্ক অ্যাট দ্য সেম টাইম নিজেদের সাথে নিজেদের ইন্টারনাল স্ট্যাবিলিটিও এনশিওর করা। এবং আপনারা জানেন যে যেহেতু চায়না অ্যাফেয়ার্স না, আমি অত ইন ডিটেলস বলছি না, বাট চায়নাতেও ইন্টারনাল অনেক ধরনের কনফ্লিক্টিং অনেক ইনস্ট্যাবিলিটিস আছে, তাই না? এবং সেখানে আপনার টিবেট রিজিয়নের কথা জানেন যে ওই রিজিয়নটাতে যে কতটুকু ফরবিডেন, এবং সেখান থেকে হচ্ছে তারা তিবেট হচ্ছে নিজেদের স্বাধীনতা চেয়েছিল, বাট চায়না সেটা কখনোই অ্যাগ্রি করেনি, এবং কিছু কিছু ব্যাপারে দে আর ডেফিনেটলি নন কম্প্রোমাইজিং, তাই না? তো সেখান থেকে বলা যে তাইওয়ান ইস্যুতে, টিবেট ইস্যুতে, তো এগুলোকে বলা হচ্ছে যে কানেক্টিভিটির কারণে হয়তো এই যে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো যখন ওরা এনহ্যান্সড হবে, সো ইট উইল বি like the BRI is like the centerpiece of global strategy. South Asia just a part of them. And Ajay Chibbar এটাই বলেছেন তাদের আর্টিকেলে যে this is basically the centerpiece for global dominance in future. BRI এর কি প্রজেক্ট বা কি ফিচার্স গুলো কি কি, সেখানে হচ্ছে আপনার
ডেফিনেটলি রোডস, রেলওয়েজ, পোর্টস, পাইপলাইন্স, এগুলো ট্রেড এক্সপ্যানশন, আরো ডিপার ট্রেড ইন্টিগ্রেশন এবং যে দেশগুলোকে কানেক্টেড করছে তাদের সাথে কিভাবে আরো এফটিএ ডাইভার্সিফাই করা যায়, আরো স্ট্রেংথেন করা যায় সেই জিনিসটা। এবং শুধুমাত্র ইটস নট লাইক চায়না is just only creating Belt and Road Initiative, right? There are other initiatives as well, like promoting different types of financial institutions. আপনারা হয়তো রিজিওনাল ইনস্টিটিউশন কোর্সে পড়েছেন, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবির কথা বলা হচ্ছে, সিল্ক রোড ফান্ড, ব্রিক্সের যে ডেভেলপমেন্ট ব্যাংকটা আছে যদিও মানে, এবং এগুলো সবগুলোই হচ্ছে মোটামুটি আহ, আমেরিকার যে ডলার সুপ্রিমেসি এগুলোকে চ্যালেঞ্জ করে, বিকজ দে ট্রাই টু প্রমোট লাইক হাউ টু এক্সচেঞ্জিং চাইনিজ কারেন্সি। ব্রিক্সের যে ব্যাংক আপনারা জানেন যে তাদের কান্ট্রিগুলোর মধ্যে নিজেদের যে লোকাল কারেন্সি দিয়ে কিভাবে এক্সচেঞ্জ করা যায়, এবং সেটা নিয়ে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকে ক্ষমতা আসার পর থেকেই বলেছে যে ব্রিক্স কান্ট্রিজগুলোকে নিয়ে এসে স্ট্যাটাসটা কিন্তু দিয়েছিল টুইটারে যে if you try to initiate something like this, you need to find another way, right? And he used slangs like suckers and everything. But এটাও এক ধরনের নিজেদের ডেফিনেটলি আধিপত্যকে প্রমোট করা। এবং এআইআইবির ব্যাপারে আপনারা জানেন যে ওয়ার্ল্ড ব্যাংক যেমন লোনের ক্ষেত্রে there are some conditions, right? Like human rights, democracy, climate change, environmental issues, এবং এগুলো আপনাকে অ্যাড্রেস করতে হবে। You have to maintain a certain record to get the loan from World Bank. But এআইআইবির ক্ষেত্রে এই জিনিসটা আসলে নেই এটা, এবং এটা চাইনিজ আপনারা জানেন পলিসির অন্যতম একটা মেইন ফিচার যে দে ডু নট ইন্টারফেয়ার ইন ডোমেস্টিক ইস্যুস। সো সেখানে কোনো দেশে ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এর রেকর্ড কেমন এটা এটা দেখে যে তারা লোন দিবে, দে ডু নট অ্যাগ্রি অন দিস টার্ম। তো এটাকে বলা হচ্ছে যে তাদের একটা ডিফারেন্ট অল্টারনেটিভ প্রমোট করার একটা, লাইক উইথ ওয়ার্ল্ড ব্যাংক, ডেমোক্রেসি, ডলার সিস্টেম, সেটার পাশাপাশি নতুন প্যারালাল কোনো কিছু ইন্ট্রোডিউস করা সম্ভব কিনা। কম্পিটিশন সেক্ষেত্রে আরো বেড়ে যাবে হয়তো, বা নিউ একটা সিস্টেম হয়তো আসতে পারে কিনা, দে ট্রাই টু ডু দ্যাট। এবং এটার স্ট্র্যাটেজিক ইনফ্লুয়েন্স লাইক ডেফিনেটলি বিআরআই ইজ নট অনলি অ্যান ইকোনমিক প্রজেক্ট। এটার আপনারা লাস্টে যে সিমুলেশনটা করেছেন ঠিক আছে like বাংলাদেশের, সেখানে অনেক গ্রুপ বলেছে যে আমরা চাইনিজ লোন নিব, আমরা আমেরিকান ডিফেন্স কোলাবোরেশনও করবো বা ওখান থেকে নিব। বাট ইউ নো রাইট, ইটস লাইক when you are saying that it's economic, there are other spillover impacts on that. তখন যদি আপনার দেশে কোনো পলিটিক্যাল ক্রাইসিস হয় এবং চায়না যদি আপনাকে কোনো কিছু বলে করতে সার্টেন ওয়েতে, মেবি ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ নট টু accept it, বিকজ আপনার তখন এত বড় একটা প্রজেক্ট আপনার হাত থেকে চলে যাচ্ছে, রাইট? সো it also creates political leverage, diplomatic influence and strategic access. There's no doubt about that. এবং এই ধরনের ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে আপনি কিভাবে হচ্ছে ইন্ডিয়া বা ইউএসএ এই দেশগুলোর সাথে আপনি কিভাবে ইন্টারাক্ট করবেন, সেটাও আমাদের মতো দেশগুলোর জন্য অনেক বড় একটা প্রশ্ন। ওকে, now I have a question for you from the last simulation যেটা আমরা ক্লাসে করেছি, just a small fraction. If anyone wants to participate, which is what were your learnings as a group or as an individual? Anyone? হ্যাঁ আকাশ বলেন। ম্যাম আমার একটা পার্টিকুলার আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ম্যাম উইদিন গ্রুপ অনেক টাইমে দেখা যাচ্ছে ম্যাম যে আমরা হয়তো সেম সিচুয়েশনে হচ্ছে হলো
একটা আন্ডারস্ট্যান্ডিং বা কনসেনসাসে পৌঁছাতে পারছি না। আর ম্যাম যখন আমরা কোনো ডিসিশন নিচ্ছি তখন ম্যাম আমাদের হচ্ছে হলো অন্য অন্য কোন যেই স্টেক হোল্ডার্সরা আছে, অন্য অন্য যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের কথা মাথায় রেখে ডিসিশন নিতে হচ্ছে, বা আমরা যদি কোনো একটা পার্টিকুলার ডিসিশন নেই, এইটা আমাদের ফরেন পলিসি প্লাস দেশের যে ম্যাম হুম, একটা ইমপ্রেশন আছে, এইটা গ্লোবাল অ্যারেনাতে কিভাবে রিফ্লেক্টেড হবে। So, মানে যেই ব্যাপারেই আমরা ডিসিশন নেই অনেক মাল্টি বা ডাইভার্স ভাবে নিতে হয়, অনেক কিছু ভেবে নিতে হয়। তো এটাই ম্যাম মোটামুটি বুঝতে পেরেছি যে আসলে যখন আমরা ডিসিশন নিই তখন জাস্ট নিজেদের আন্ডারস্ট্যান্ডিং বা নিজেদের বেসিক যেই চিন্তাগুলো যে এটা করলে হয়তো এটা হতে পারে, সবসময় এরকম করে ইট ডাজন্ট ওয়ার্ক। অন্য অন্য যে স্টেক হোল্ডার্সরা আছে ম্যাম তাদের আসলে কিরকম ইমপ্রেশন হবে, বা তারা আসলে এটা সাপোর্ট করবে না এগেনস্টে যাবে, এই বিষয়গুলো মাথায় রেখে সবার সাথে অ্যালাইন করে একটা স্পেসিফিক ডিসিশনে আসতে হয় না। ওকে, গুড। আর কেউ কিছু অ্যাড করতে চায়? Another response, please. কথা না বলা পর্যন্ত ক্লাস আগে পারবে না। ম্যাম সিমুলেশনে আমার কাছে মনে হয়েছে যেটা যে ম্যাম মানে রিয়েল লাইফে চায়নার কাছে বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সটা, এটা ম্যাম রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ মেবি একটু কম ইউজ করে ম্যাম, বিকজ মায়ানমারের থেকে ম্যাম স্ট্র্যাটেজিক্যালি চাই বাংলাদেশ বেশি ইম্পর্টেন্ট ইউএস ইন্ডিয়া দুটাকে কাউন্টার করার জন্য ম্যাম। তো ম্যাম এই জিনিসটা ম্যাম আমরা অনেকটা হয়তো কাজে লাগাতে পারতাম রোহিঙ্গা ইস্যুতে, আমার কাছে যেটা মনে হয়েছে ম্যাম। ততটা আর কি ম্যাম বাংলাদেশ সিরিয়াস না। মানে বাংলাদেশ গভর্নমেন্ট সিরিয়াস না, মানে আপনি এটা কিভাবে বুঝলেন? না এখন আমি সিমুলেশনে ম্যাম আমার কাছে মনে হচ্ছে সিমুলেশনে ম্যাম হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর ছিল ম্যাম, তারা হচ্ছে কি এই ব্যাপারটায় কনসার্ন কম ছিল, মানে যেমন ম্যাম কোটা প্রসেস নিয়ে বলতেছিল ম্যাম লাস্ট ক্লাসে। তো ম্যাম বাংলাদেশের মতো করাপ্টেড প্লেসে ম্যাম ধরেন ওইসব মানে ম্যাম সিস্টেমটা আলটিমেটলি ইউজলেস ম্যাম। তো তখন মনে হচ্ছে যে ম্যাম আমরা হচ্ছে আমাদের কোনো ম্যাম সরাসরি কোনো লিভারেজ নেই মায়ানমারের উপর, সো ম্যাম আমরা চাইনাকে ইউজ করতে পারতাম এক্ষেত্রে আর কি। হ্যাঁ, মানে চায়নাকে ধরেন, এটা কি আপনি বলতে চাচ্ছেন আপনাদের ক্লাসে মানে চায়না তো মিয়ানমারের সাথে অনেক ভালো রিলেশন। চায়নার সাথে মিয়ানমারের ধরেন কানেক্টিভিটি প্রজেক্ট আছে, ডিরেক্ট ল্যান্ড কানেক্টিভিটি। এখন সেক্ষেত্রে আমরা মানে চায়না তো ইউজ করতে চাইলেই কি চায়না ইউজড হবে? দ্যাটস এ কোয়েশ্চেন লাইক। মানে সেটা হবে না ম্যাম, বাট তারা অ্যাটলিস্ট মানে থিঙ্ক করতো বা কিছু, মানে টু সাম এক্সটেন্ট ম্যাম। মানে এটা তো অনেকদিন ধরে করার চেয়ে, মানে আমি তো রিয়েল লাইফের কথা বলি, মানে রিয়েল ফরেন পলিসি আপনাদের গ্রুপের ডায়নামিক্স না। তাহলে তো এটা তো অনেকদিন ধরে করার চেষ্টা করা হচ্ছে, এবং চায়না সবসময়ই এটা নিয়ে যে স্টেটমেন্ট গুলো দেয়, দুজ আর ভেরি ভেগ স্টেটমেন্ট। মানে বাংলাদেশের জন্য ইফেক্টিভ কোনো কিছু না, যেটা রিপ্যাট্রিয়েশনের কথা বলছে বা কিছু। এবং ডেফিনেটলি আপনাকে যদি এখানে চায়নাকে কনভিন্স করতে হয়, ইউ হ্যাভ টু প্রোভাইড সামথিং মোর দেন মিয়ানমার, এবং সেটাকে আমাদের স্ট্র্যাটেজিক অটোনমিকে কি প্রশ্নবিদ্ধ করে কিনা। ঠিক আছে, বাট ডেফিনেটলি ইউ অ্যাড্রেসড এ গুড পয়েন্ট যে হয়তো আরো অনেক স্ট্রংলি করা যেত, যেটা হয়তো হচ্ছে না। বাট আর অন্য কেউ আছে যাদের মনে হয় যে অন্য কোনো কিছু লাইক লার্নিং অন দ্য প্রসেস অফ ডিসিশন মেকিং ফ্রম ইউর ইনস্টিটিউশন, ধরেন আপনি আর্ম ফোর্সেস ডিভিশন ছিলেন বা অন্য কোনো গ্রুপ ছিলেন, যেটা আপনার মনে হয়েছে যে
আপনার গ্রুপকে আপনি আপনার গ্রুপকে গাইড করতে পারছেন না, বা আপনার গ্রুপ হিসেবে ন্যাশনাল ইন্টারেস্ট ফর্মুলেশনে ডিসিশন নিতে আপনার অনেক কষ্ট হচ্ছে। ম্যাম, আমি একটু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলেন প্লিজ। ম্যাম, আমার কাছে একটা জিনিস একটু চ্যালেঞ্জিং লেগেছে, যে নিজের ইন্টারেস্ট কিভাবে স্যাক্রিফাইস না করে কম্প্রোমাইজ করা যায়। ফর এক্সাম্পল, বা কতটুকু কম্প্রোমাইজ করা যায় নিজের ইন্টারেস্ট স্যাক্রিফাইস না করে। বিকজ যেটা আমাদের সেকেন্ড সিমুলেশন ছিল, উই ওয়ার দি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। সো আমি একদিকে যদি কম্প্রোমাইজ করি, আবার দেখা যাচ্ছে আই হ্যাভ টু বি অ্যান্সারেবল টু দ্য পিপল অ্যাজ ওয়েল, বিকজ 5 years ডাউন দ্য লাইন আই হ্যাভ টু ফেস ইলেকশনস। সো দেখা যায় হোম মিনিস্ট্রির যে রোলটা থাকে, ইভেন ইফ ইউ লুক অ্যাট ইন্ডিয়া অর পাকিস্তান, তারা পাবলিকলি অনেক বেশি কিছু কিছু ক্ষেত্রে হাইপার ন্যাশনালিস্টিক স্টেটমেন্টসও দেন, বা অনেক ক্ষেত্রে ফোর্সফুলি হাইপার ন্যাশনালিস্টিক পলিসিসও অ্যাডপ্ট করে, যেটা হয়তো নিজের ইন্টারেস্টের জন্য ডেট্রিমেন্টাল, বাট সিম্পলি মানে পাবলিক ওপিনিয়নকে সর্ট অফ ফিড করার জন্য করে থাকে। হুম। আবার আমি সেটা করতে গেলে আমার ফরেন পলিসি অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজ হতে পারে, বা আমার অনেক ডিপেন্ডেন্সিস আছে। ফর এক্সাম্পল, বাংলাদেশ হ্যাজ a huge export market in Europe and America. তো আমি যদি খুব বেশি একটা বোল্ড স্ট্যান্স নিই রোহিঙ্গা মানে বর্ডার মানে স্ট্রিক্ট বর্ডার পলিসিস নেই, সেখানে আমার একটা ইস্যুস হতে পারে। সো এই জিনিসটা আমার কাছে একটা লার্নিং প্রসেসও ছিল, আবার সর্ট অফ চ্যালেঞ্জিংও ছিল, যে হাউ টু ব্যালেন্স ইন্টারেস্টস অ্যান্ড কম্প্রোমাইজ উইথ আদার স্টেক হোল্ডার্স। ওকে, থ্যাংক ইউ। ডেফিনেটলি দিস ইজ এ ভেরি স্মল এক্সারসাইজ, তাই না? বাট যখন আপনি দেখবেন যে again, like from last class দেখলাম যে Prime Minister's office has the capability to do many things, but at the same time when it comes to accountability and transparency issue যেগুলো বারবার এসেছে, সেগুলো এনশিওর করতে গেলে ইট বিকামস রিয়েলি ডিফিকাল্ট। এবং ধর আমরা সাধারণ মানুষ হিসেবে হয়তো বলতে পারি বাংলাদেশের ফরেন পলিসি এরকম হওয়া উচিত, সেরকম ডিসিশন নেওয়া উচিত, ওভাবে বলা উচিত, বাট when you are on the table it's really difficult, বিকজ আপনার অপোজিশন ধর আপনি বলছেন করতে হবে, বাট যেমন কোনো গ্রুপ হয়তো বলেছে যে মোর প্রো চায়না পলিসি প্রথমে, দেন তারপর তারা শিফট করেছে। আবার কোনো গ্রুপ বলেছে যে বর্ডার অনেক স্ট্রিক্ট বর্ডার ম্যানেজমেন্ট তারা মেনটেন করবে, যেটাতে কিছু কিছু গ্রুপ আবার অপোজ করছে, যারা হচ্ছে আপনার সিভিল সোসাইটি, যারা মোর ট্রান্সপারেন্সি এবং হিউম্যান রাইটস বেসড গ্রুপ। তখন কিন্তু আপনি যদি আসলে ডিসিশন মেকার হয়ে থাকেন, আপনাকে কিন্তু তখন কিছু কিছু জিনিস অ্যাভয়েড করতে হবে, বিকজ ইউ ডু নট হ্যাভ এনি আদার অপশন। আবার আপনার আপনার যখন এটা চিন্তা করতে হয় যে ইউ আর অ্যাকাউন্টেবল টু পিপল, এবং অ্যাকাউন্টেবল ইন হোয়াট সেন্স? থ্রু ইলেকশন। এবং এই জন্যই বারবার লাস্ট ক্লাসও আপনাদেরকে বলেছি যে কেন ইলেকশনের ব্যাপারটা এত এত ইম্পর্টেন্ট, তাই না? তো সেই জন্য বলা হচ্ছে যে though in election process we are also just very basic passive observers, আমরা just ভোট দিচ্ছি এবং সেটা আসলে কতটুকু কাউন্ট হয় দ্যাটস নট ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল, বাট স্টিল আপনার এই যে প্রসেসটা, যে অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার যে ব্যাপারটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ফরেন পলিসি এন্ড ডিপ্লোম্যাসি অ্যাজ ওয়েল। এবং এটা কি আসলে রেজিম ভিত্তিক হওয়া উচিত, নাকি এটা একটা অলওয়েজ একটা প্রসেস হওয়া উচিত যে আমার এমন ভাবে ডিসিশন নিতে হবে যে আমার পরের, আমি যদি ক্ষমতায় নাও থাকি, আমার পরের গভর্নমেন্টও যেন মানুষের কাছে একটা অ্যাকাউন্টেবিলিটি থেকে থাকে। ঠিক আছে? হ্যাঁ, আকাশ। আকাশ কিছু বলবেন? ম্যাম শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ম্যাম আরেকটা জিনিস যেটা আমি রিয়েলাইজ করেছি ম্যাম, যে উইদিন দ্য গভর্নমেন্ট যেই অর্গানাইজেশনস বা বডিস মানে পার্টস গুলো আছে ম্যাম, এদের মধ্যে আরো অ্যালাইনমেন্ট এন্ড কোঅপারেশন বাড়ানো উচিত ম্যাম। আমরা দেখেছি যে যখন আমরা
সিম্পল একটা ম্যাম 3টা ইস্যুর উপরে ম্যাম ডিসকাস করছি, তখনই যেই মিনিস্ট্রিজ গুলো বা পার্টস গুলো ছিল, এরা একজন আরেকজনকে ম্যাম ইমিডিয়েট ভেটোস দিয়ে দিচ্ছিল, বা কেউ হয়তো কারো ডিসিশনটা মানতে পারছিল না। তো ম্যাম উইদিন ক্লাসরুম যখন আমরা হচ্ছে জিনিসটা মানে হচ্ছে একটা ডিসিশনে আসতে পারছি না, বাট এটা যখন স্টেট লেভেলে হয়, আই বিলিভ ম্যাম যদি এরকম প্রত্যেকটা পার্টস যদি একজন আরেকজনকে এগেনস্টে যাওয়া শুরু করে, রেদার দেন হ্যাভিং কামিং টু আ কালেকটিভ কনক্লুশন, তো আই বিলিভ ম্যাম যে যে কোনো ডিসিশন মেকিং এই ছোট ছোট জিনিসগুলোর জন্যই হয়তো আরো বেশি লেংদি হয়ে যায় প্রসেসটা। ওকে, দিস ইজ ট্রু। এটার কারণে অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যাসেল তৈরি হয়। এক মিনিস্ট্রি থেকে আরেকটা মিনিস্ট্রিতে কাগজ যেতে যেতে দেখা যায় যে ততদিনে অনেক দেরি হয়ে গেছে বা সময় পার হয়ে গেছে, কারণ সবাইকে একই টেবিলে আনা বা একই ডিসিশনে আনা আরো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে কিছু কিছু মানে এই যে লেবার মাইগ্রেশন বা এই ধরনের যে ইস্যুগুলো, এবং এখানে শুধুমাত্র আপনার মানে ইন্টারনাল কি বলে স্টেক হোল্ডার গুলো না, ধরেন মিনিস্ট্রি অফ এক্সপ্যাট্রিয়েটস যারা হচ্ছে এই লেবার মাইগ্রেশনের ইস্যুটা ডিল করে, তাদের ওখানে ধরেন 5 বছর যিনি একজন ছিলেন পোস্টিং এ, বা 2 বছর 3 বছর, আহ, সে আসার পর যখন আরেকজন আসে, ধর এসে যিনি পুরো জিনিসটা বুঝতে বুঝতেই দেখা যায় তার 1-1.5 বছর চলে গেছে। তারপর যখন সে বেসিক্যালি কাজ করে তখন 1.5 বছর যাওয়ার পর আবার যখন নতুন একজন আসে, তখন ইট স্টার্টস ফ্রম জিরো। এবং এটা নিয়ে অনেক কমপ্লেন হচ্ছে, অনেক রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে, বাট স্টিল কোনো একটা কারণে এটা এভাবেই ফাংশন করছে। হ্যাঁ, সো এটা একটা মিনিস্ট্রির ভেতরেই ধরেন অনেক ধরনের প্রবলেম হতে পারে, বাট ইটস রিয়েলি ডিফিকাল্ট যে আপনি মানে অন্য মিনিস্ট্রিগুলোর মধ্যে কোলাবোরেশন করাটাও ইট বিকামস রিয়েলি ডিফিকাল্ট। ইন্টারনাল অনেক ইগো কাজ করে, পার্সন টু পার্সন আনপ্রফেশনাল, অথবা অন্যান্য মানে কি বলবো পছন্দ না করার অনেক কিছু কাজ করতে পারে। দেয়ার আর মেনি থিংস, ঠিক আছে। ওকে, এটা এই জন্য জিজ্ঞেস করলাম, আমার লাস্ট ক্লাসের সময় বেশি ছিল না, সো উই কুডন্ট হ্যাভিং ডিটেলস ডিসকাশন, বাট এটা জাস্ট আপনাকে একটা আউটলুক দেয়া যে কি কি হতে পারে, ঠিক আছে। তো সেখানে বলা হচ্ছে যে উই আর টকিং অ্যাবাউট চায়না, এবং চায়নার এঙ্গেজমেন্ট, এবং সাউথ এশিয়া কেন চায়নার জন্য এত ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম সাউথ এশিয়ান কান্ট্রিজ গুলো চায়নার সাথে আসলে কেন ইনভলভমেন্টে যাচ্ছে। ডেফিনেটলি দ্য অ্যান্সার ইজ ভেরি ইজি, বিকজ মেবি দিস প্রজেক্টস আর ইম্পর্টেন্ট টু আস, এবং অন্য দেশ কখনো আমাদেরকে আসলে এইরকম কোনো প্রজেক্টের অফার হয়তো দেয়নি। সো উই নিড টু থিঙ্ক অ্যাবাউট ডেভেলপমেন্ট, উই নিড টু থিঙ্ক অ্যাবাউট কানেক্টিভিটি অ্যাজ ওয়েল। তো প্রথম যদি পাকিস্তানের কথা আমরা চিন্তা করি, ডেফিনেটলি আমরা যখন ইন্ডিভিজুয়াল কান্ট্রি বাই কান্ট্রি পড়েছি, পাকিস্তান, শ্রীলঙ্কা, আহ, এবং ইভেন নেপাল, ভুটান, মালদ্বীপ, এই দেশগুলো, সেখানে ভুটান ছাড়া সবার ক্ষেত্রে আমরা মোটামুটি দেখেছি যে দে আর ট্রাইং টু ডাইভার্সিফাই দ্যার ডিপেন্ডেন্সি ফ্রম ইন্ডিয়া, হুইচ ইজ চায়না। চায়নার উপর তার চায়নাকে নিয়ে তার আহ, একটা স্ট্র্যাটেজিক ব্যালেন্স করতে চাচ্ছে, যে তাদের জন্য একটা ডিপ্লোম্যাটিক লেভারেজ থাকে, ঠিক আছে। তো পাকিস্তান এবং চায়নার রিলেশন ডেফিনেটলি মোস্ট ট্রাস্টওয়ার্দি অ্যালায়েন্স ফর পাকিস্তান টিল নাও, এখন পর্যন্ত। এবং এটাকে অনেকে বলছে যে চায়না পাকিস্তান রিলেশনশিপ ইজ কল লাইক হায়ার দেন মাউন্টেন্স এন্ড ডিপার দেন ওশানস। খুবই রোমান্টিক একটা ডায়লগ হয়ে গেছে, বাট স্টিল ইট ইজ দেয়ার। এবং সিপ্যাকের কথাও আমরা, this is just I think the review of the previous sections what we had, যে সিপেকের যে ইম্প্যাক্ট, ঠিক আছে, ইন দ্য রিজিয়ন, সেখানে এই যে গোয়াদার পোর্ট, রোডস অ্যান্ড রেলওয়েজ, এনার্জি প্রজেক্টস, ইন্ডাস্ট্রিয়াল জোন উইদিন, বিশেষ করে বালুচিস্তান এবং ওই কান্ট্রি, মানে ওই ওই রুটটাতে যেটাকে বলা হচ্ছে, যেটা ওই জিনজিয়ান প্রভিন্সের সাথে কানেক্টেড হবে। এবং গোয়াদার পোর্ট হচ্ছে মিডল ইস্ট থেকে অয়েল এক্সপোর্ট করে আনতে অনেক কম সময় লাগবে চায়নার জন্য। তো সেটা ডেফিনেটলি ভেরি ভেরি সিগনিফিক্যান্ট বোথ ফর চায়না অ্যান্ড পাকিস্তান। সো চায়নার জন্য এটা ইম্পর্টেন্ট হচ্ছে, এটা অ্যারাবিয়ান সিতে সিপ্যাকের মাধ্যমে গোয়াদার পোর্ট থেকে তারা একটা অ্যাক্সেস পাচ্ছে, মালাক্কার উপর ডিপেন্ডেন্সি কমাচ্ছে, খরচ কমাচ্ছে, এবং দেয়ার ইজ এ ডিরেক্ট স্ট্র্যাটেজিক ফুটহোল্ড নেয়ার পার্সিয়ান গালফ। ওই দেশগুলো থেকে তাদের এক্সপোর্ট ইম্পোর্ট করতে আরো সুবিধা হবে। অ্যান্ড ফর পাকিস্তান ডেফিনেটলি যেটা আমরা পড়েছি, এটা একটা
ইন্টারনাল স্ট্যাবিলিটি নিয়ে আসবে, ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, এবং যে প্রভিন্সগুলো, বালুচিস্তানের কথা বারবার এসেছে, যে ওটা হয়তো আরো স্ট্যাবিলিটির দিকে যাবে যখন ইট উইল বি মোর মোর কানেক্টেড, ঠিক আছে। বাট ডেফিনেটলি এখানে আপনারা জানেন যে ইন্ডিয়ার জন্য কি কনসার্ন এটা, এবং ইন্ডিয়ার জন্য কনসার্ন হলেও পাকিস্তান অ্যান্ড চায়না অ্যাভয়েডেড দ্যাট কনসার্ন, হুইচ ইজ সিপেক। সিপেক গোজ থ্রু পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেট কাশ্মীর, যেটা ইন্ডিয়া ক্লেম করে থাকে। সো ওয়েন ইউ আর বিল্ডিং, ক্রিয়েটিং লাইক something like that, CPEC, China Pakistan Economic Corridor, disputed area, you're basically recognizing the claim of Pakistan over that region, directly or indirectly. So this is definitely a political tension and competition for India as well. There is no question on that. We talked about this. Okay. Second is Sri Lanka, which is another like debt ট্র্যাপের ভিতর শ্রীলঙ্কা এখন পড়ে গিয়েছে। বাট শ্রীলঙ্কাতেও ইনভেস্টমেন্টে আমরা যখন শ্রীলঙ্কার ফরেন পলিসি, যদিও আমরা জাস্ট খুব রিসেন্ট ইস্যুসগুলোই দেখেছি, সেখানে হচ্ছে যে এই যে হাম্বানটোটা এবং কলম্বো পোর্ট সিটিতে যে শ্রীলঙ্কার চায়নার যে ইনভেস্টমেন্ট, তো সেখানে হচ্ছে লোন রিপে করতে না পাওয়ার কারণে হাম্বানটোটা পোর্ট হচ্ছে 99 ইয়ার্সের জন্য চলে গিয়েছে, ঠিক আছে, চায়নার কাছে। তো এইটাকে অনেকে ডেপ ট্র্যাপ ডিপ্লোম্যাসির একটা, মানে অনেকে বলে যে চায়না পুরো সাউথ এশিয়াকে এই ধরনের একটা ডেপ ট্র্যাপের ভিতর ফেলে দিবে। এই ডিবেটটা চলে এসেছে, এবং অনেকে চায়নার সাথে ডিরেক্ট এই ধরনের কোনো ইনভেস্টমেন্টে যে এমনভাবে আমরা ডেট নিলাম যেটা হচ্ছে আসলে আলটিমেটলি রিপে করার মতো না, যেহেতু সাউথ এশিয়ান দেশগুলো অত ইকোনমিক্যালি খুব যে ডেভেলপ তা না। তো সেখানে বলা হচ্ছে যে চায়না যেটা ক্লেম, যে যেটা কন্ট্রোভার্সি, যে চায়না ডেপ ট্র্যাপ করে পুরো সাউথ এশিয়ান দেশগুলোকে একটা ইউনো একটা ইকোনমিক কলাপসের ভিতর নিয়ে যেতে পারে নিয়ার ফিউচার, সেটা একটা একটা সাইড। আবার চায়না হচ্ছে এই জিনিসগুলোকে ডিনাই করে। দে থিঙ্ক দ্যাট প্রজেক্টগুলো, দে ট্রাই টু প্রমোট দ্যাট প্রজেক্টগুলো পুরোপুরি ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড, এখানে দেশগুলোকে ফাইন্যান্সিয়ালি দেউলিয়া করার কোনো ইন্টেনশন তাদের আসলে নেই, বিকজ স্টেবল সাউথ এশিয়া ইজ অলসো দেয়ার ইন্টারেস্ট, এবং তারাও চায় কানেক্টিভিটি প্রজেক্টগুলো দুটো দেশকেই বেনিফিটেড করুক। এবং তাদের মতে ডেপ ট্র্যাপের যে বা শ্রীলঙ্কাতে যে প্রবলেমটা হয়েছে আসলে ইন্টারনাল গভর্নেন্সের একটা ফেলিওর, দে কুড নট প্ল্যান ভেরি ওয়েল টু repay the debt, that's why it happened. বাট প্রশ্ন হচ্ছে যে সেক্ষেত্রে 99 ইয়ার্সের জন্য যে লিজ দেয়ার যে কন্ডিশনটা, এটা তাহলে কেন দুইটা পার্টি এরকম একটা সেন্সিটিভ জায়গায় অ্যাগ্রি করলো, দ্যাট ইজ অলসো এ কোয়েশ্চেন। বাট this is something we cannot deny, right? Like what happened to Hambantota. Next is Bangladesh, definitely. China, বাংলাদেশের লার্জেস্ট ট্রেডিং পার্টনার, মেজর আর্মস সাপ্লায়ার, অনেক বছর ধরে। এখন আরো বেশি চায়না, প্রো চায়না হওয়ার টেন্ডেন্সি বাংলাদেশে দেখা যাচ্ছে ফর আর্মস সাপ্লাই। বিভিন্ন ধরনের প্রজেক্ট, পদ্মা থেকে শুরু করে কর্ণফুলী টানেল, স্পেশাল ইকোনমিক জোন যেগুলো আছে, এগুলোতে হচ্ছে চাইনিজ ইনভেস্টমেন্ট অনেক সিগনিফিক্যান্ট বাংলাদেশের জন্য। বাংলাদেশের ডেভেলপমেন্টে হচ্ছে এটাকে অন্যতম, মানে যে রেজিমই আসুক, প্রো ইন্ডিয়া অ্যান্টি ইন্ডিয়া ডাজন্ট ম্যাটার, বাট চাইনিজ ইনভেস্টমেন্টকে এখানে ধরে রাখা এবং সেটাকে কিভাবে আপনি ইউটিলাইজ করতে পারেন, এবং এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা স্ট্র্যাটেজিক লেভারেজ টু হ্যাভ নেগোসিয়েশন এগেনস্ট অর উইথ আদার কান্ট্রিজ। সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের, আপনারা জানেন যে এখন পর্যন্ত সব থেকে মেইন অবজেক্টিভ যেটা ফ্রেন্ডশিপ টু অল ম্যালাইজ টু নাম, গুড রিলেশনস উইথ চায়না, ইন্ডিয়া, ইউএসএ, যেটা এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জের অংশ হয়ে দাঁড়িয়েছে। বাট স্টিল উই আর ট্রাইং টু ডু দ্যাট, রাইট? অ্যান্ড দেন নেপালের সাথে চায়নার যে রিলেশন, নেপালের কারোর সাথে যদি আপনাদের কথা কখনো হয়ে থাকে, ইউ উইল ফাইন্ড দ্য সেম সর্ট অফ অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট উইদিন নেপালিস পিপল। অ্যাট দ্য সেম টাইম, যেহেতু ল্যান্ডলকড, ইন্ডিয়ার উপর তারা অনেক কিছুর জন্য, সব কিছুর জন্যই মোটামুটি ডিপেন্ডেন্ট, বাট স্টিল এখন হচ্ছে নেপালের সাথে চায়নার একটা খুব ভালো ডাইভার্সিফাইড রিলেশনের দিকে
যাওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং এখানে চায়নারও একটা অবজেক্টিভ হচ্ছে নেপালকে কিভাবে ইন্ডিয়ার উপর থেকে ডিপেন্ডেন্সি কমানো যায়। এবং যেহেতু তিবেট রিজিয়নের একদম সাথেই বা কাছেই নেপালের বর্ডারটা, তো সেখানে বলা হচ্ছে যে আহ, অনেক সময় নেপালের বিভিন্ন এথনিক গ্রুপ যারা তিব্বতের স্বাধীনতাকে হচ্ছে আপনার স্বীকৃতি দেওয়ার চেষ্টা করে, তাদের ইনফ্লুয়েন্স কিভাবে কমানো যায়, বা নেপালে থেকে অ্যান্টি চাইনিজ অ্যাক্টিভিটি বা অ্যান্টি ইউনো চায়নার অখণ্ডতা বা তিব্বতের স্বাধীনতা নিয়ে যারা কাজ করে, তাদের এক ধরনের মুভমেন্ট বা আর্জেন্সি বা ইউনো কাউন্টার ইনসার্জেন্সি যেগুলো আছে, এই ধরনের একটা সেন্টিমেন্ট চায়না প্রমোট করতে চায় নেপালের সাথে কানেক্টিভিটি আরো বাড়িয়ে। সো এখানেও আপনার কানেক্টিভিটির বা মোর ডিপেন্ডিং রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বোথ China and Nepal, because Nepal wants to reduce its dependency on India, and at the same time China also is trying to promote internal stability, স্পেসিফিক্যালি ইন টিবেট অ্যান্ড জিনজিয়াং প্রভিন্স, যেগুলো হচ্ছে খুবই কন্ট্রোভার্সিয়াল, অনেক ধরনের ইস্যুস এখানে হচ্ছে বা আছে। লাস্টলি হচ্ছে মালদ্বীপস, ঠিক আছে। সো এটা নিয়েও কথা হয়েছে যে মালদ্বীপ ইজ অলসো ট্রাইং টু ডাইভার্সিফাই ইটস রিলেশনশিপ উইথ আদার কান্ট্রিজ। বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে, যে ব্রিজ ইনফ্রাস্ট্রাকচার, ম্যারিটাইম কোঅপারেশন, ট্যুরিজমের ক্ষেত্রে, এবং এডুকেশনের ক্ষেত্রেও চায়নার সাথে বিভিন্ন কোলাবোরেশন করার চেষ্টা করা হচ্ছে। এবং আপনারা বুঝতেই পারছেন যে মালদ্বীপের সাথেও আহ, যেহেতু একদম আইল্যান্ড দেশ, এবং ইন্দো প্যাসিফিক রাইভালরির অন্যতম একটা ইমপ্লিকেশনস আসতে পারে মালদ্বীপের উপর, ইন টার্মস অফ লাইক হু ইজ কন্ট্রোলিং মালদ্বীপ। সেই ক্ষেত্রে যদি কখনো ওয়ার লাইক কোনো সিচুয়েশন হয় বা কোনো সিভিয়ার স্ট্র্যাটেজিক কম্পিটিশন চলে আসে, সেই ক্ষেত্রেও হচ্ছে মালদ্বীপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড মালদ্বীপ ইজ অলসো ট্রাইং টু use the strategic leverage of their situation and everything. এবং লাস্টলি আমরা মিয়ানমারের কথা পড়েছি, যে যদিও মিয়ানমার সাউথ এশিয়ান না, বাট যেহেতু সাউথ এশিয়ান নেইবারিং দেশ, সো মানে মিয়ানমারের সাথে ডিরেক্ট ল্যান্ড রুট উইথ চায়না ইজ অলসো ইম্পর্টেন্ট, লাইক ওয়াই দে আর ট্রাইং টু ডু দ্যাট, রাইট? লাইক ডিরেক্টলি আপনি কানেক্ট করছেন, এবং ওইখানে আপনি ইন্ডিয়ান ওশানে ডিরেক্ট অ্যাক্সেস পাচ্ছেন। তো দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, লাইক হাউ দে ভিউ দিস রিজন, আদারওয়াইজ তো এভাবে ডিরেক্টলি ইনভেস্টমেন্ট হতো না। সো the question is, what is the implication for South Asia? চায়নার যে এই যে প্রেজেন্স, এই যে গ্রোয়িং প্রেজেন্স, এবং ইন্ডিয়ার সাথে একটা ব্যালেন্স করা, বা এক্স্যাক্টলি ইন্ডিয়াকে কাউন্টার যেমন করছে, at the same time India is their strategic partner, so they're trying to maintain both. But what are the implications for South Asian countries? পাকিস্তানের ক্ষেত্রে ধরেন, পাকিস্তান ইজ ডিফারেন্ট, তাদের ইন্ডিয়ার সাথে রিলেশনশিপের ডায়নামিক্সটা ডিফারেন্ট, বাট ইন্ডিয়া পাকিস্তান রাইভালরি যেমন একটা রিয়েলিটি, at the same time China India rivalry or competition has become also a reality in South Asian region. তো সেখানে বলা হচ্ছে যে এইটার কারণে চায়নার স্ট্র্যাটেজিক যে সিগনিফিক্যান্ট প্রেজেন্স যেভাবে দিন দিন বাড়ছে, সেখানে হচ্ছে এটার কারণে সাউথ এশিয়া হ্যাজ বিকাম লাইক গ্রাউন্ড ফর স্ট্র্যাটেজিক কম্পিটিশন, অবভিয়াসলি ইকোনমিক ইন্টারডিপেন্ডেন্স অ্যান্ড গ্রেট পাওয়ার রাইভালরি, বিশেষ করে ইন্ডিয়া এবং ইউএস এর যেখানে অ্যালায়েন্স কাজ করে। আবার চায়নার সাথেও যে আমেরিকা একদম মানে অ্যান্টি বা কাউন্টার, নট সো ইজি, খুবই মানে, আবার ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পর্কে বিভিন্ন ফেজ থাকে, কখনো হাই কখনো লো, বাট এটা একটা গ্রেট পাওয়ার রাইভালরির একটা ভিতরে সাউথ এশিয়া পড়ে যাচ্ছে বা পড়ে গেছে অ্যাট দ্য সেম টাইম। সেখানে বলা হচ্ছে যে সাউথ এশিয়ান কান্ট্রিগুলো স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং করার চেষ্টা করছে, এবং কিভাবে বেনিফিটকে ম্যাক্সিমাইজ করা যায় বাই মেনটেনিং দেয়ার স্ট্র্যাটেজিক অটোনমি, এটাই এখন এই দেশগুলোর ফরেন পলিসি অবজেক্টিভ, মানে যেটা হয়তো 30-40 বছর আগে এতটা সিভিয়ার ছিল না, ঠিক আছে। তো সেখান থেকে বলা হচ্ছে যে সাউথ এশিয়ার ভবিষ্যৎটা আসলে কেমন হবে, এগুলো
দুই ধরনের জিনিসের উপর ডিপেন্ড করে, ওয়েদার ইন্ডিয়া এন্ড চায়না, সরি দুই ধরনের না, 4 ধরনের। ইন্ডিয়া এবং চায়না আসলে তাদের কম্পিটিশনটা কি পিসফুল রাখতে পারবে কিনা, বা আহ, কতটুকু রাইভালরি এখানে আহ, হতে পারে, সেটা একটা প্রশ্ন। ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি ইউএসএ যেটা এক্সপ্লোর করার চেষ্টা করছে বা ইমপ্লিকেশনস করানোর চেষ্টা করছে, অ্যাপ্লাই করছে এই রিজিয়নে, সেটার গুরুত্ব দিন দিন কতটুকু বাড়বে ইন্দো প্যাসিফিক নিয়ে। আহ ইন্ডিয়া, ইউএসএ বা জাপান এই দেশগুলো কিভাবে রোল প্লে করতে পারে ভবিষ্যতে, বিআরআই প্রজেক্ট গুলো কতটুকু সাস্টেনেবল হবে, শেষ হবে, কবে থেকে শেষ হবে, এবং সেটার পোস্ট ইমপ্লিকেশনস, ঠিক আছে, যখন কানেক্টেড হবে তারপর বোঝা যাবে যে আসলে বিআরআই কতটুকু সাকসেসফুল, মানে যখন পুরো জিনিসটা শেষ হবে। এবং সেখানেও আসলে যে আমরা শ্রীলঙ্কা বা এই দেশগুলোতে যে ডেপ ট্র্যাপের জিনিসটা দেখলাম, এটা যদি অন্যান্য দেশে স্পিল ওভার হয় বা অন্যান্য দেশে ইম্প্যাক্ট গুলো হয়, যদি পোর গভর্নেন্সের কারণেও হয়, তাহলেও এটা ভীষণ বড় একটা ধাক্কা আসবে স্ট্র্যাটেজিক অটোনমির ক্ষেত্রে। এবং সব থেকে সিগনিফিকেন্ট হচ্ছে সাউথ এশিয়ান দেশগুলো আসলে কিভাবে এই গ্রেট পাওয়ার রাইভালরিকে ম্যানেজ করতে পারে, ওয়েদার দে ডু হ্যাভ দ্য ক্যাপাবিলিটি। তো সেক্ষেত্রে এই ফ্যাক্টরগুলোর উপর চায়না, ইন্ডিয়া রাইভালরি সবকিছু মিলে সাউথ এশিয়ার ভবিষ্যৎটা আসলে ইটস ভেরি ডিফিকাল্ট টু অ্যাজিউম। বাট আলটিমেটলি চায়নার যে রোল সাউথ এশিয়াতে, it presents definitely both opportunity for regional development and connectivity. At the same time, this is promoting geopolitical tension and great power rivalry within this region. So that's what the presence of China means within this region. This was just a summary from like the whole class যে এর আগে আগে কি হয়েছে। But if I ask this question to you, like চায়নার কথা আমরা বললাম, BRI project and everything, what India is doing to balance the role of China in this region? মানে ইন্ডিয়া তো অনেক আগে থেকে এখানে একটা স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্ট পজিশনে আছে, বাট চায়নার এক্সপ্যানশনের, চাইনিজ রোল এক্সপেনশনের কারণে তাদের লিমিটেশন গুলো কি কি, এবং তারা এগুলোকে কাউন্টার কিভাবে করছে বা ইন্ডিয়াকে কাউন্টার করতে পারছে কিনা। মানে আমার কোয়েশ্চেন হচ্ছে ইন্ডিয়া কি কি ধরনের পলিসি নেয়ার চেষ্টা করছে টু ব্যালেন্স চাইনিজ প্রেজেন্স ইন সাউথ এশিয়া। এই সাউথ এশিয়ার দেশগুলোর সাথে ইন্ডিয়া কি ধরনের মানে কোনো কি ধরনের রোল অফার করছে তাদের, বা পারছে কিনা অফার করতে। ম্যাম, ইন্ডিয়ার নেইবারহুড ফার্স্ট পলিসি যেটা, এটা হচ্ছে মোরলেস চায়নাকে ব্যালেন্স করার জন্য, অ্যান্ড ইন্ডিয়া, মায়ানমার, তারপর শ্রীলঙ্কা অ্যান্ড ইভেন বাংলাদেশেও পলিটিক্সে একটা মেজর স্টেক হোল্ডার হিসাবে রয়ে গেছে। আদার দেন দ্যাট, এক্সটার্নাল অ্যাক্টর হিসাবে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএসএ এদের সাথে হচ্ছে কোলাব করে হচ্ছে চায়নার ব্যালেন্সটা অফসেট করা ট্রাই করছে। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর আর কিছু? ওকে, সো ডেফিনেটলি ইন্ডিয়া অ্যাজ ইন্ডিভিজুয়াল কান্ট্রি, যেটা চায়না অফার করছে অ্যাজ এ কান্ট্রি, সেটার ইকুইভ্যালেন্ট হয়তো ইন্ডিয়া ডিরেক্টলি প্লে করতে পারছে না। বাট ইন্ডিয়া তাদের অ্যালায়েন্স সিস্টেমের মাধ্যমে, কোলাবোরেশনের মাধ্যমে, ইকোনমিক সাইডটাতে হচ্ছে আপনার বিভিন্নভাবে ইউরোপিয়ান ইউনিয়ন বললেন, আমেরিকা বললেন, এদের সাথে একটা কোলাব করে হচ্ছে চায়নাকে ব্যালেন্স করতে চাচ্ছে সাউথ এশিয়ান রিজিয়নে। অ্যাট দ্য সেম টাইম আরেকটা সিগনিফিকেন্ট ব্যাপার হচ্ছে যে কোয়াডের কথা, ঠিক আছে, কোয়াড যেটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ, যেখানে হচ্ছে আপনার ইন্ডিয়া আছে, আমেরিকা আছে, জাপান আছে, অস্ট্রেলিয়া আছে। সো এই যে এই দেশগুলো, ঠিক আছে, এবং সেখানে একটা মেইন অবজেক্টিভ হচ্ছে চায়নাকে কাউন্টার করা এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে কিভাবে আরো স্ট্রেংথেন করা যায়। তো সেখানে আপনার এটা যেমন প্রশ্ন যে কোয়াড আসলে কতটুকু
সাকসেসফুল হতে পারে বা হবে ভবিষ্যতে, বিকজ রিজিয়নাল অর্গানাইজেশন বা অ্যালায়েন্সের কনসেপ্টে কিন্তু এখন অনেক অনেক ধাক্কা এসেছে, বিশেষ করে নেটোতে রিসেন্টলি যে ইস্যুগুলো হলো, বা আপনারা আমাদের রিজিয়নে দেখেন বা আসিয়ানে দেখেন যে অ্যালায়েন্সের উপর যে মানুষের যে ট্রাস্ট ছিল, ইট ইজ এরোডিং, ইট ইজ ডিক্রিজিং গ্র্যাজুয়ালি। তো সেখানে সেই সেটা যেমন আছে, অ্যাট দ্য সেম টাইম কোয়াডের যারা মেম্বার তারাও কিন্তু চায়নার অনেক ভালো স্ট্র্যাটেজিক পার্টনার অ্যাজ ওয়েল। তো সেই ক্ষেত্রে হচ্ছে কোয়াড বলেন বা নেইবারহুড ফার্স্ট পলিসি বলেন, বা অন্যান্য মাধ্যমের যেটা বলেন, সেটার মাধ্যমে তো ইন্ডিয়া কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করছে বা কাউন্টার করার চেষ্টা করছে। আবার পলিটিক্যাল যেটা বললেন ইনফ্লুয়েন্স, বাংলাদেশের পলিটিক্সে বলেন বা শ্রীলঙ্কায় বলেন বা নেপালে বলেন, সেখানে ইন্ডিয়া এক ধরনের রোল ডেফিনেটলি প্লে করার চেষ্টা করে, লাইক তাদের নিজেদের লবির মাধ্যমে, ইন্টেলিজেন্সের মাধ্যমে। অ্যাট দ্য সেম টাইম রিসেন্টলি এটা অনেক চ্যালেঞ্জড এবং কোয়েশ্চেন, এবং মানুষের যে একটা অ্যান্টি সেন্টিমেন্ট তৈরি হয়েছে, দ্যাট ইজ অলসো লাইক থিং টু কনসিডার। ইন্ডিয়া কিভাবে সেগুলোকে দেখছে বা কনসিডার করছে, এটাও ইম্পর্টেন্ট। তো ওভারঅল হচ্ছে আপনার ইন্ডিয়া অপারেশন সাগার থেকে শুরু করে, নেইবারহুড ফার্স্ট থেকে, কোয়াড থেকে শুরু করে, যে যেগুলো নিচ্ছে, দিজ আর বোথ লাইক পলিটিক্যাল অ্যান্ড ডিফেন্স মেকানিজমের সাথে মোর রেলেভেন্ট। বাট চায়নার ইকোনমিক ইনফ্লুয়েন্সকে কাউন্টার করতে যাওয়াটা ইন্ডিয়ার জন্য ইট হ্যাজ বিকাম রিয়েলি ডিফিকাল্ট। অ্যাট দ্য সেম টাইম অপারেশন সিন্দুরের ক্ষেত্রে আমরা মনে হয় এটা নিয়ে কথাও বলেছিলাম যে দ্য ওয়ে দে হেল্পড পাকিস্তান, এবং চায়নার ডিফেন্সে যে আপনার একটা সুপ্রিমেসি কাজ করছে, এবং ওয়েস্টার্ন ভার্সেস চাইনিজ টেকনোলজি ইন ওয়ারফেয়ার, ইরানকে যেভাবে এখন ইন্টেলিজেন্স এবং সবকিছু দিয়ে হেল্প করলো, তো সেই সব পার্সপেক্টিভ থেকে ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি কতটুকু চায়নাকে কাউন্টার করতে পারছে ইন সাউথ এশিয়া, দ্যাটস অলসো এ কোয়েশ্চেন। বাট ডেফিনেটলি সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর জন্য উইদাউট ইন্ডিয়া, কারণ চায়না ইন্ডিয়া রাইভালরি, ইটস ভেরি লাইক ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন ফর আস। অ্যান্ড কাকে আসলে পিক করা উচিত, এবং এখানে আসলে ব্যালেন্সের যে যে কথাটা বারবার বলা হচ্ছে, চায়না ইন্ডিয়া ভার্সেস স্ট্র্যাটেজিক অটোনমি, চায়না ইন্ডিয়া ইউএসএ ভার্সেস স্ট্র্যাটেজিক অটোনমি। তো আপনাকে এই যে সবকিছু ব্যালেন্স করার ব্যাপারটাকে বলা হচ্ছে যে ইটস নট দ্যাট ইজি, এবং এটা যতদিন এই দেশগুলো অ্যাভয়েড করে থাকতে পারবে, সাউথ এশিয়া উইল বি স্টেবল। বাট এটা ডেফিনেটলি একটা গ্রেট পাওয়ার রাইভালরির ভেতর অলরেডি পড়ে গেছে। ঠিক আছে, সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। এনি কোয়েশ্চেন, এনি কোয়ারিজ? অ্যাটেন্ডেন্স নিচ্ছি। সেকশন এ, রাফিন হাসান, শাহরিয়ার জামান, দেওয়ান তাসনিম তাবাসসুম,
প্রেজেন্ট ম্যাম। তাসনিমা, প্রেজেন্ট ম্যাম। তাহরিমা জান্নাত, ইয়েস ম্যাম। রোল 1, প্রেজেন্ট ম্যাম। 5, প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট 9, ম্যাম। Present 11, ma'am. 15, ma'am. 17, প্রেজেন্ট ম্যাম। 19, 25, প্রেজেন্ট ম্যাম। 29, Ma'am, 29 present, ma'am. 31, প্রেজেন্ট ম্যাম। 33, 33, 35, Present ma'am. 37, প্রেজেন্ট ম্যাম। 39, Present, ma'am. 43, প্রেজেন্ট ম্যাম। 45, Present, ma'am. 49, প্রেজেন্ট ম্যাম। 52, প্রেজেন্ট ম্যাম। 55 আছেন, জি ম্যাম। 63, ম্যাম চ্যাট বক্সে লিখছেও 67, প্রেজেন্ট ম্যাম। 71, প্রেজেন্ট ম্যাম। 73, প্রেজেন্ট ম্যাম। 79, প্রেজেন্ট ম্যাম। 81, 85, প্রেজেন্ট ম্যাম। 87, 81 প্রেজেন্ট ম্যাম। 89, প্রেজেন্ট ম্যাম। 91, প্রেজেন্ট মিস। 95, Yes, ma'am. 99, প্রেজেন্ট ম্যাম। 103, Yes, ma'am. 107, প্রেজেন্ট ম্যাম। 109, প্রেজেন্ট ম্যাম। 111, Present, ma'am. 113, প্রেজেন্ট ম্যাম। 115, Present, ma'am. 19, Present, ma'am. 123, Present, ma'am. 125, Present, ma'am. 129, প্রেজেন্ট ম্যাম। 133, প্রেজেন্ট ম্যাম। 135, প্রেজেন্ট ম্যাম। ম্যাম সেকশন এ আর কেউ আছেন? ম্যাম আপনি 139 কল করেছেন? ম্যাম 139 প্রেজেন্ট ম্যাম। সেকশন বি, রানুম আহমেদ নির্জনা, প্রেজেন্ট মিস। নুসরাত জাহান সুমি, ইয়েস ম্যাম। ইশরাত নাইম ইমা, শাহনেওয়াজ মুর্তজা, Present, ma'am. মোবাশির ইসলাম রিদি, Yes, ma'am. ইফাত মুয়াজ, প্রেজেন্ট ম্যাম। রোল 2, প্রেজেন্ট ম্যাম। 4, প্রেজেন্ট ম্যাম। 10, প্রেজেন্ট ম্যাম। 18, প্রেজেন্ট ম্যাম। 20, প্রেজেন্ট ম্যাম। 24, Present ma'am. 30, Present ma'am. 32, প্রেজেন্ট ম্যাম। 34, প্রেজেন্ট ম্যাম। 36, ইয়েস ম্যাম। 38, 48, ইয়েস ম্যাম। 50, প্রেজেন্ট ম্যাম। 54, 54, 60,
Yes, ma'am. 64, Present, ma'am. 74, 80, Present, ma'am. 82, Present, ma'am. 84, 88, 96, 98, Present, ma'am. 98, Yes, ma'am. 100, 104, Present, ma'am. 106, Yes, ma'am. 110, Present, ma'am. 112, Present, ma'am. 114, Present, ma'am. 116, Yes, ma'am. 118, Present, ma'am. 120, Present, miss. 124, Yes, ma'am. 126, Present, ma'am. 28, Present, ma'am. 130, Present, miss. 132, Yes, ma'am. 134, Yes, ma'am. 136, Present, miss. 140, Present, ma'am. 142, Ma'am, roll 8 present. Ma'am, Ma'am, 038 present. Ma'am, 100 present. Ma'am, 038 present. create present আছে আর কেউ Ma'am, 84 present. আর কেউ আছে Okay. So hopefully this is our last class before the Eid and good to have you all. Have a nice vacation. সবাই ঠিক মতো বাসায় যেন এখনো যারা যাননি এবং আপনাদের 7 তারিখে এক্সাম হবে সো প্লিজ be prepared for that and সিলেবাস দেওয়া আছে গুগল ক্লাসরুমে 1 ঘন্টার পরীক্ষা হবে and প্লিজ এক্সামটা ভালো